দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক সমৃদ্ধি অর্জনে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের কনফারেন্সে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত উল্লেখ করে তারেক রহমান ভবিষ্যতের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। তিনি চীনা প্রতিষ্ঠানগুলোকে এদেশে তাদের ভ্যালু চেইন সম্প্রসারণের আহ্বান জানান। তারেক রহমান বলেন, আন্তর্জাতিক পুঁজি সংক্রান্ত কার্যপ্রণালী ঢেলে সাজাতে সরকার ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথাও জানান তিনি। পাশাপাশি বিনিয়োগকারীদের আরও কার্যকর সেবা দিতে শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় চালু করা হবে। এর আগে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইজিং। সকালে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এক বিশাল অর্থনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আমাদের যাত্রাপথের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি এবং আমি স্পষ্টভাবে বলতে পারি, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত। আমরা চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালু চেইন সম্প্রসারণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আরও আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমরা শীঘ্রই চীনে আমাদের প্রথম বিনিয়োগ কার্যালয় খুলতে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য খুবই সহজ, চীনা বিনিয়োগকারীদের সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আমরা আপনাদের আরও কাছাকাছি থাকতে, আপনাদের সাথে আরও নিয়মিত কথা বলতে এবং আগ্রহ থেকে সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়াকে দ্রুততর করতে আপনাদের সাহায্য করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের রাষ্ট্র অতিথি ভবনে এই সমঝোতা স্মারক সই হয়। বিএনপির পক্ষে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি হাইজিং সমঝোতা স্মারকে সই করেন। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। এটি দুই দলের মধ্যে প্রথমবারের মতন স্বাক্ষর করা কোনো সমঝোতা স্মারক। শিরোনামে বলছিলাম, এবছর ক্রিসমাস বা বড় দিনের ছুটি উপলক্ষে তৈরি পোশাকের সন্তোষজনক ক্রয়াদেশ নেই। গার্মেন্টস ব্যবসায়ীরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং অর্থনৈতিক মন্দায় ভোক্তারা পোশাক কেনা কমিয়ে দিয়েছেন। অন্যদিকে উৎপাদন এবং বিপণন খরচ বাড়ায় আমদানিও কমিয়েছে বেশিরভাগ ক্রেতা প্রতিষ্ঠান। জাহাদুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। এই গার্মেন্টসের তৈরি পোশাক রপ্তানি হয় ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশে। অন্য সময় কারখানার সবগুলো সেলাই মেশিন সচল থাকলেও এখন বেশিরভাগই বন্ধ। কর্তৃপক্ষ বলছে, এপ্রিল, মে এবং জুন এই সময় ক্রিসমাসের ক্রয়াদেশ আসে, কিন্তু এবার সময় পেরিয়ে গেলেও তেমনটা আসেনি। নারায়ণগঞ্জের এই গার্মেন্টসের মতোই অবস্থা যেন সারা দেশের বেশিরভাগ পোশাক কারখানার। এখন তত অর্ডার নাই, নতুন ক্রয়াদেশও আসে নাই। সামনে আমাদের আরও কাজ থাকবে না, ওয়ার্কার আরও বসে থাকবে, আমাদের ফ্যাক্টরি চালানি অনেক কষ্ট হয়ে যাবে। যুদ্ধ বিধ্বস্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটার কারণে যেটা মন্দাভাব সারা পৃথিবীতে, সেটার কারণে হয়তো ওদের অর্ডারের ডিমান্ডই কমে গিয়েছে। হ্যাঁ, যার ফলে অর্ডার আছে কিন্তু অর্ডার পরিমাণটা কম। লিড গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ বলছে, এই বছর রপ্তানি কমেছে 4.34%। এই বছরের ক্রিসমাসের অর্ডার এর আরও আগেই কিন্তু প্লেস হয়ে গেছে, এই সংকটকালে কিন্তু হয়েছে। তার মানে এই সময় আমাদের খুব বেশি পরিমাণে অর্ডার আমরা পাইনি। এই বছর যে অর্ডার প্লেস হয়েছে গত বছরের চেয়ে কোনো কোনো ক্ষেত্রে অর্ধেক, মিনিমাম 20 থেকে 30% কম প্লেস হয়েছে এবার। গার্মেন্টস মালিকদের আরেক সংগঠন বিজিএমইএর তথ্যে পোশাক রপ্তানির জন্য কাঁচামাল আমদানির চাহিদাও এই বছর কিছুটা কমেছে। অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে পোশাক সহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় ভোক্তারাই চাহিদা কমিয়েছেন। ভোক্তারা এখন খুব খোলা হাতে ব্যয় করতে চাচ্ছেন না অনিশ্চয়তার কারণে। চাহিদার উপরে নেতিবাচক প্রভাব পড়ছে, যুদ্ধের কারণে হচ্ছে, অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে সেটার কারণে হচ্ছে। এছাড়া উৎপাদন খরচ বৃদ্ধি এবং ট্রাম্প প্রশাসনের আরোপ করা বাড়তি শুল্কের কারণেও রপ্তানি কমছে বলে জানিয়েছেন অনেকে। দেশে পোশাকের রপ্তানি আয় যে কমছে তার বাস্তব চিত্র যেন তুলে ধরেছে গার্মেন্টসের বন্ধ থাকা এই মেশিনগুলো। গার্মেন্টস ব্যবসায়ীরা বলছেন, তাদের হাতে তেমন একটা ক্রয়াদেশ নেই। আগামীতে যে বাড়বে সেই লক্ষণও তারা দেখছেন না। তবে তারা আশাবাদী, বিশ্ব এবং যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো কিছুটা বাড়তে পারে ক্রয়াদেশ। জাহিদুল ইসলাম, ৭১, সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
দর্শক, এ পর্যায়ে আমরা সরাসরি সচিবালয়ে চলে যেতে চাই। সেখানে এই মুহূর্তে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার জন্য সরকার নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসমূহে রোগীদের চিকিৎসা সেবার মান বৃদ্ধি এবং মানব সম্পদ উন্নয়নে চিকিৎসা সেবা সম্প্রসারণের লক্ষ্যে সরকার আর্থিক অনুদান প্রদান করছে। চলতি 2025-2026 অর্থবছরে দেশব্যাপী লাইসেন্সপ্রাপ্ত 403টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসমূহের মধ্যে 73টি বেসরকারি নিরাময় কেন্দ্রকে 1,10,00,000 টাকা অনুদান প্রদান করা হচ্ছে আজকে। এর ফলে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর চিকিৎসা সেবা আরও উন্নত হবে বলে আমি আশা করছি। পাশাপাশি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোকে অনুরোধ করছি যেন কেন্দ্রগুলো অবশ্যই সংশ্লিষ্ট বিধিমালা ও জাতীয় গাইডলাইন অনুযায়ী পরিচালিত হয়। এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আগামীকালকে 26 জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। এই উপলক্ষে আমরা প্রেস ব্রিফিং করব এবং আমাদের অনুষ্ঠানাদি ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সেই সূচি আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে। আমি তাও সংক্ষিপ্তভাবে বলি, 8টার সময় মাদক বিরোধী র্যালি। এটা কোথেকে হবে? মৎস্য ভবনের ওখান থেকে। মাদক বিরোধী বন্ধন ওসমান স্মৃতি মিলনায়তনের সামনে 9:30 থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনের ভিতরে অনুষ্ঠান আরম্ভ হবে। তারপরে যারা বক্তব্য দেওয়ার দিবেন সেই অনুষ্ঠানগুলো আপনারা ওখানে দেখতে পাবেন। সেখানে ডকুমেন্টারি প্রদর্শন করা হবে, থিং সং হবে, তারপরে মাদক আসক্তি থেকে মুক্ত ব্যক্তির বক্তব্য হবে, তারপরে আমরা এতক্ষণ ছিলাম দর্শক সচিবালয়ে এবং আপনারা দেখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মূলত কথা বলছিলেন এবং এটা নির্বাচিত যে সমস্ত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র রয়েছে তাদের মধ্যে 1,10,00,000 টাকার অনুদান বিতরণের চেক প্রদান করা হয়েছে। নিশ্চয় আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে। মেহেরপুরের শাওড়াতলা সীমান্ত দিয়ে 10 জনকে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোরে এই পুশ ইনের চেষ্টা করা হয়। এরপর এলাকাবাসীর বাধায় তারা ভারতীয় সীমানায় ফিরে যেতে বাধ্য হয়। বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল। শাওড়াতলা গ্রাম থেকে গন্তব্যে যাওয়ার সময় এলাকার লোকজন তাদের বাধা দেয়। এ সময় নারীসহ 10 জন ভারতীয় কাঁটাতারের কাছে ফিরে যেতে বাধ্য হয়। বর্তমানে তারা সীমান্তে ভারতীয় ভূখণ্ডে মাঠের মধ্যে অবস্থান করছে। বিষয়টি নিয়ে বিজিবি বিএসএফ কমান্ডার পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছে বিজিবি। রাতের আধারে হয়েছে, এটা আমরা পরে জানার পরে বিজিবি এবং গ্রামবাসী জানার পরে সবাই একসাথে প্রতিহত করছে। তারা কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে পারে নাই। তারা 10 জন ছিল, 10 জনকে পরে বিএসএফ পুশব্যাক করে নিছে। মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে অভিযান চালিয়ে 3টি বিদেশি পিস্তল সহ বেশ কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করে বানু বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন। তিনি জানান, রাত 3টার দিকে বড়লেখার মিশন নামক পাহাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা বস্তু ফেলে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। সেই বস্তা থেকে 3টি বিদেশি পিস্তল, 3 কেজি বিস্ফোরক, 24টি ডেটোনেটর এবং 2টি কুকরি চাপাতি উদ্ধার করে বিজিবি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। বরিশালে নির্ধারিত মাছঘাটের বাইরে অস্থায়ী বহু ঘাট থাকায় ইলিশ ধরা ঠিকঠাক সংখ্যা পাওয়া যাচ্ছে না। আড়তদাররা বলছেন, সারা দেশে যে মোট চাহিদা সেই চাহিদার 66% ইলিশের সরবরাহ হয় এই বরিশাল বিভাগ থেকে, কিন্তু অস্থায়ী মাছের ঘাট থেকে সরবরাহ হওয়া মাছ তালিকায় যুক্ত হয় কিনা সেটা নিশ্চিত করতে পারছেন না কেউই। এবং এ নিয়ে মৎস্য দপ্তরের পরিচালক জানিয়েছেন, ইলিশ ধরার হিসেব পেতে তথ্য সংগ্রহের যে পদ্ধতি সেটা আধুনিক করা দরকার। বিধান সরকারের প্রতিবেদন, ছবি তুলেছেন জসিমউদ্দিন।
কালাবাদর নদীর তীরে গড়ে ওঠা ভেদুরিয়া লঞ্চঘাট এবং বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা মাছঘাট ইলিশ কেনাবেচার জন্য পরিচিত। ব্যবসায়ীরা বলেন, প্রত্যন্ত এলাকা বলে ইলিশের হিসাব নিতে আসেন না মৎস্য অধিদপ্তর বা অন্য কোনো সংস্থার লোকজন। যে ইলিশ বিক্রি করি এটার হিসাব আমরা যার যার ব্যক্তিগতভাবে রাখি, কোনো সরকারি লোক এইখানে আসে না হিসাব নেওয়ার জন্য। বলতে মৎস্য অফিসার থেকে কেউ আসেও না হিসাব করতে, এবং ডালা এবং জয়, হ্যাঁ, এবং আমরা কোনো সময় হিসাব তাদের দেইনি। ডালার সময় মানে যেত 20 থেকে 30 মণ মানে ইলিশ মাছ পাওয়া যায়, আর জোর সময় যখন আসে তখন 300 থেকে 400 মণ ইলিশ পাওয়া যায়। বরিশাল নগরীর পোর্ট রোডের পাইকারি ইলিশ বাজারের 40 বছর ধরে ব্যবসা করা এক আড়তদার বলেন, তার কাছ থেকে মৎস্য বিভাগের কেউ কখনো ইলিশের হিসেব জানতে চায়নি। আর ইজারাদার বলেন, তার কাছ থেকে যে হিসেব নেয় তা নিয়মিত নয়, সেজন্য প্রকৃত হিসেব পাওয়া যায় না। আমার মনে পড়ে না, আমি এই 30-40 বছরের এরকম কোনো কাউন্ট আমরা কিভাবে দেয় জানি না, আমাদের কাছে এরকম কোনো কাউন্ট চায় না। একুরেটভাবে নিতে পারে তাইলে এটা সঠিক। একদিন আইয়া তারা একটা মুখে একটা হিসাব নিয়ে গেল, তারা বছরে একটা হিসাব জানাই দেয়, এটা সঠিক না। ইলিশ আহরণের প্রকৃত হিসেব পেতে লোকবল এবং তথ্য সংগ্রহে পুরনো পদ্ধতির আধুনিকায়ন দরকার, জানান মৎস্য অধিদপ্তরের পরিচালক। এক্ষেত্রে তাদের চেষ্টা অব্যাহত আছে বলে জানান। চেষ্টা করি আমরা সব জায়গাতেই যাওয়ার জন্য এবং সেখান থেকে তথ্য নেওয়ার জন্য, কারণ এটাই আমাদের বিগত সময় হয়ে আসছে, এখনও হচ্ছে। আমরা ভবিষ্যতে আমাদের যদি লোকবলের সংখ্যা বাড়ে, আমরা এইটাকে আরও আধুনিক করে আমরা যেন সঠিক তথ্যটাই সবসময় দিতে পারি, সেটার প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে। তবে যে কোনো খাত থেকে উৎপাদনের সঠিক হিসেব না পেলে স্বভাবতই তা জাতীয় আয়ের হিসাব থেকে বাদ পড়ে, আর এতে করে দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়ে, যার প্রভাব ফেলে রাজস্ব আয়ও। এগুলোর সঠিক রেকর্ড আমাদের সামনে নাই, না থাকার কারণে যেটা হয় যে আমাদের জিডিপিটা আন্ডার এস্টিমেশন হচ্ছে রাদার দ্যান একুরেট এস্টিমেশন। যেতে হয় যে কোনো একটা সেক্টরের জিডিপি কন্ট্রিবিউশন কত, সেটার একুরেট রেকর্ডটা আমাদের হচ্ছে না, এবং টোটাল জাতীয় আয়টাই আমাদের আন্ডার এস্টিমেশন হচ্ছে, যাতে করে আমরা দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে আমরা সবসময় পিছিয়ে থাকি। মৎস্য অধিদপ্তরের হিসাবে বিভাগে 16টি মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে। এছাড়া হিজলা এবং মেহেন্দিগঞ্জ উপজেলাতে মৌসুমে শতাধিক অস্থায়ী ইলিশ ঘাট গড়ে ওঠে। বিধান সরকার, 71, বরিশাল। দর্শক, বলে রাখি, সমসাময়িক বিষয় নিয়ে নয়াপল্টনে বিএনপি দলীয় কার্যালয়ে এই মুহূর্তে সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর চীন এমন একটি দেশ যারা অন্য তার আশেপাশে কোনো দেশের আভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে কখনোই হস্তক্ষেপ করে না। দেশের বুদ্ধিজীবীদের বিষয়ে লেখা প্রবন্ধ আপনারা ইতিমধ্যেই দেখেছেন। আর আরেকটা বড় তাৎপর্য হচ্ছে এই সফরে যে বিগত আমলগুলোতে বিশেষ করে ফ্যাসিস্ট আমলে যে একমুখী পররাষ্ট্রনীতি ছিল, সেখান থেকে বহুমুখী পররাষ্ট্রনীতি, অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন সেই সময়ের 72 থেকে 75-এর একমুখী এক দেশদর্শী পররাষ্ট্রনীতি থেকে গোটা বিশ্বে একটি স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি কি হওয়া উচিত, এই যে ওপেন আপ করা, সেটা জিয়াউর রহমান করেছিলেন। বাংলাদেশ যে কোনো দেশের সাথে বন্ধুত্ব করতে পারে, তার সাথে অর্থনৈতিক, সামাজিক নানা সম্পর্ক গড়ে তুলতে পারে, সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তুলতে পারে। জিয়াউর রহমানের এই যে বহুমুখী পররাষ্ট্রনীতি যে গ্রহণ করেছিলেন, আমরা সেটারই আবার বহিঃপ্রকাশ দেখছি। সেই পিতার পথ ধরেই তার পুত্র জনাব তারেক রহমান এগিয়ে যাচ্ছেন। সুতরাং ফ্যাসিস্ট আমলের যে পররাষ্ট্র নীতি, সেই নীতির থেকে একটা বড় ধরনের আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি, শিফট দেখতে পাচ্ছি। তো এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ যে তার স্বাধীনতা, সার্বভৌমত্বকে অটুট রেখে তার স্বাধীন পররাষ্ট্র নীতি অবলম্বন করতে পারে, তারেক রহমান যে নীতি অবলম্বন করেছেন সেটারই বহিঃপ্রকাশ ঘটে। বন্ধুরা আমার, আমরা তখন ছিলাম বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এবং বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী কথা বলছিলেন। নিশ্চয়ই তার বক্তব্যের আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে। বলে রাখি, ঠিক এই মুহূর্তে বাংলাদেশ অর্থনীতি সমিতির যে বাজেট আলোচনা, সেখানে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সেখানেও চলে যেতে চাই। একটু বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছে, মানে পুরনো সেই বাজেট থেকে
সেই ফরম্যাট থেকে বেরিয়ে এসে একটা নতুন মডেল, নতুন চিন্তা, নতুন ওরিয়েন্টেশন থেকে আমরা চেষ্টা করেছি এটাকে শেপ দেওয়ার জন্য। এখানে প্রথমে যেটা আমরা বলেছি যে আমাদের স্লোগানটাই ছিল ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি। কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে আনফর্চুনেটলি ওভার দি ইয়ার্স এটা অনেকটা পৃষ্ঠপোষকতার অর্থনীতিতে চলে গেছে, এবং ইচ্ছা করে হোক না করেই হোক there are people who are powerful and there are people who are organized. আপনি পাওয়ারফুল গ্রুপের একটা প্রেশার, একটা অর্গানাইজড গ্রুপের আরেকটা প্রেশার, বাট বাকি যে লোকগুলো আছে যারা neither powerful nor organized, they always remain outside the purview of the economic planning and programming. তা আমরা চেষ্টা করেছি প্রথমে ডেমোক্রেটাইজেশন শব্দটা আনলাম জন্য। আমরা ছিলাম বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট আলোচনা অনুষ্ঠানে এবং সেখানে কথা বলছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এবং এই আয়োজনে এবং মন্ত্রীর বক্তব্যের আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে। ভিন্ন প্রসঙ্গ, গাইবান্ধার ভেড়ামারায় একটি চাইনিজ ফাস্টফুড অ্যান্ড রেস্তোরাঁয় 6 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এরই মধ্যে অভিযুক্ত রেস্তোরাঁ ম্যানেজার আমির হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকার লোকজন। এরপর রেস্তোরাঁটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শাইমাল সাবর তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বুধবার বেলা 11টার দিকে জাফলং চাইনিজ ফাস্টফুড অ্যান্ড রেস্তোরাঁর ম্যানেজার আমির আলী ভুক্তভোগী ওই শিশুকে খাবার দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এলাকার লোকজন জানান প্রথমে বিষয়টি তাদের চোখে পড়ে। দুপুর 2টার দিকে লোকজন রেস্টুরেন্টটি ঘিরে ফেলে। পরে তারা অভিযুক্ত আমির হোসেনকে পুলিশে সোপর্দ করে। আড়াল থেকে ওরা দেখছে যে অনৈতিক কাজ করতেছে এবং মানে অনেক যা ছিল ওটা নাকি খুলছিল। চলি আসতেছে, আমারও ঘরে তো মেয়ে আছে, সন্তান আছে, আমার ঘরে মেয়ে বড় হয়েছে, কিন্তু আমাদের মেয়েরা তো চলাফেরা করবে এই রাস্তা দিয়ে। আমরা চাচ্ছি এই ধরনের ঘটনা আমাদের বাংলাদেশে যেন কোথাও না হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা রেস্তোরাঁটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসীর অভিযোগ, এই রেস্তোরাঁয় আগেও এমন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। রেস্টুরেন্টে দেওয়ার পর এখানে যুব সমাজ অনেক নষ্ট হয়ে গেছে। এখানে ওরা প্রশ্রয় দেয়, এখানে এসে ওরা মনে করেন যে বাবা টাবা খায়, অনেক অনেক কুনৈতিক কাজ করে। যেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে এসে এখানে অনেক কিছু করা হয়, ওদের এখানে রুম দেওয়া হয় এবং ওদের কাছে টাকা পয়সা নেওয়া হয়। তবে এই ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিযুক্ত আমির হোসেন। কিছুই নাই, পরে আমিও কিছু খাইনি, কলা নিয়ে এসে অনেক বিস্কুট নিয়ে এসে মা পাশে বসে আছে, আমি ওকে কল দিয়েছি। এরই মধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে। দ্রুত বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার। যে অভিযুক্ত তাকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি, এখন পরবর্তীতে আরো তদন্ত করে বলতে পারবো কি ঘটনা ঘটেছে। আমরা যতদূর শুনেছি যে একটা বাচ্চা মেয়ে ধর্ষিত হয়েছে, এই অভিযোগ আছে, তো আমরা আরো বিস্তারিত জেনে আমরা ব্যবস্থা নিতে পারবো। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আল ইমরান, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।